আচ্ছা, আমরা আজকে সিনক্রোনাস মেশিনের আমরা আর্মেচার রিয়াকশান দেখব। গতকালকে আমরা এই পর্যন্ত শেষ করছিলাম। তো মেইনলি আমাদের টপিকে আর্মেচার রিয়াকশানই ঠিক থাকবে, কিন্তু আমরা আজকে আর্মেচার রিয়াকশান দেখব বিভিন্ন লোডের জন্য। যেমন আমরা যদি লোডগুলো বলে দিই কী লোড হতে পারে, আমরা হিসাব করতে পারি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড, এইটা একটা লোড হতে পারে। সেকেন্ড লোড হতে পারে আমাদের জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লোড হতে পারে। আমাদের থার্ড হতে পারে জিরো পাওয়ার ফ্যাক্টর লিডিং লোড হতে পারে। আর ইন জেনারেল যে কোনো ধরনের পাওয়ার ফ্যাক্টর ল্যাগ হতে পারে। তাহলে আমরা এখানে লিখে দিই জেনারেল পাওয়ার ফ্যাক্টর ল্যাগ একটা লোড হতে পারে। অ্যান্ড ফিফথ ওয়ান ইজ জেনারেল পাওয়ার ফ্যাক্টর লিড। এই চার ধরনের আমরা লোডের জন্য আমরা আমাদের আর্মেচার রিয়াকশনগুলো অবজার্ভ করব। আমরা গত লেকচারে বলছিলাম যে লোড চেঞ্জ করব, দেখা যাবে যে আর্মেচার রিয়াকশনের টাইপ বা আর্মেচার রিয়াকশনের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে আমরা লোডগুলো চেঞ্জ করব, আর দেখা যাবে যে আর্মেচার রিয়াকশনের কোয়ালিটি বা আর্মেচার রিয়াকশনের টাইপ এই অনুযায়ী ম্যাগনেটাইজেশন হবে, এই অনুযায়ী ডিম্যাগনেটাইজেশন হবে, এই অনুযায়ী ক্রস ম্যাগনেটাইজেশন আমরা সবগুলো দেখতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে ভাই এই পাওয়ার ফ্যাক্টর কোন পাওয়ার ফ্যাক্টর? আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বলে চিল্লাপাল্লা করতেছি, এই পাওয়ার ফ্যাক্টরগুলো কোন পাওয়ার ফ্যাক্টর? এই পাওয়ার ফ্যাক্টরগুলোকে বলে দিবে ভাই ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর, নট এক্সটার্নাল পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টর কিন্তু ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার ফ্যাক্টরগুলো হলো ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। কিন্তু ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝতেছি? আমরা তো সাধারণত বুঝি যে আউটপুটে বা লোড টার্মিনালের, তো আমরা আগেই বলে দিচ্ছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তাহলে এখানে অনেকে বুঝতে পারে ভাই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড মানে এই পাওয়ার ফ্যাক্টর লোডের পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ লোডের অ্যাক্রসের ভোল্টেজ আর লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এদের মধ্যকার অ্যাঙ্গেলের কোসাইনটি হচ্ছে তার পাওয়ার ফ্যাক্টর। কিন্তু কথা হচ্ছে যে না, আমরা আগেই বলে দিলাম ভাই এই পাওয়ার ফ্যাক্টরগুলো হবে ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। আমি আবার একটু ক্লিয়ার করি, এই পাওয়ার ফ্যাক্টরগুলোকে আমরা কোন জায়গার পাওয়ার ফ্যাক্টর বলবো? তো আমরা যদি এটা ধরে নিই, এটা একটা সিনক্রোনাস মেশিন, আমি ধরে নিই এই সিনক্রোনাস মেশিনটা হচ্ছে একটা জেনারেটর। তো এইখানে জেনারেটর একটা উৎপন্ন ভোল্টেজ পাবো আমি, তো সেই ভোল্টেজটাকে সেই ভোল্টেজ, এবং এই জেনারেটরের আর্মেচারে যে উৎপন্ন ভোল্টেজ আমরা আগের দিন বলছিলাম ভাই এটা হচ্ছে আমাদের আর্মেচার, আর এটা হচ্ছে আমাদের ফিল্ড ওয়াইন্ডিং, কারণ এখানে ডিসি সাপ্লাই দিচ্ছি আর এখান থেকে আমরা সেই 3 ফেজ এসি পাচ্ছি, এই 3 ফেজ থেকে আমরা এসি পাবো। তো এইটা হচ্ছে আর্মেচার, মানে স্টেটর পার্টটাকে বলবো আর্মেচার ওয়াইন্ডিং, আর রোটর পার্টটাকে আমরা বলবো আমরা ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে আর্মেচারে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেই ভোল্টেজটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে ইএফ বলে। তো এখানেই স্বাভাবিকত অনেকে মনে করতে পারে ভাই এই এফ দ্বারা মিন করা হচ্ছে ফিল্ড। আসলে এই এফ দ্বারা ফিল্ড মিন করে, কিন্তু কথা হচ্ছে যে বইতে আমরা যদি পিএস বিমরার বইটা খেয়াল করি, ওরা সাধারণত যে আর্মেচার ইনডিউসড ভোল্টেজ বা আর্মেচার উৎপন্ন ভোল্টেজ এখানে বিমরার বইতে ইএফ দ্বারাই মিন করছে। তাহলে এখানে ভুলেও ভাবা যাবে না ভাই ইএফ মানে কিন্তু ফিল্ডে উৎপন্ন ভোল্টেজ, এটা কিন্তু ভুলেও ভাবা যাবে না। ইএফ মানে মিন করে হচ্ছে আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ, ইএফ মানে মিন করে আর্মেচারে জেনারেটেড ভোল্টেজ। আচ্ছা, তো এইটা হচ্ছে আসে আর্মেচারে জেনারেটেড ভোল্টেজ। আর এইখানে এইখানে যে আর্মেচার উৎপন্ন হচ্ছে, আর্মেচার যে ওয়াইন্ডিং আছে, ওই আর্মেচার ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমরা বলতেছি আর এ। একইভাবে ওই আর্মেচার যেহেতু কয়েল, তাহলে এদের একটা লিকেজ রিয়াক্ট্যান্স আছে, সেটাকে আমরা বলতেছি জে অফ এক্স এ এল। আর্মেচার এল দ্বারা মিন করে লিকেজ আর এক্স দ্বারা মিন করে রিয়াক্ট্যান্স। তাহলে আর্মেচার লিকেজ রিয়াক্ট্যান্স। আর একটা রিয়াক্ট্যান্স আমরা পাবো, এগুলো বলবো আমরা সব যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়বো, এগুলো সব আমরা ক্লিয়ার করে দিব। সেটা হচ্ছে জে অফ এক্স এ আর, অর্থাৎ আর্মেচার রিয়াকশনের জন্য যেই রিয়াক্ট্যান্সটা দায়ী সেটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হলো। তো আমরা এইটা হচ্ছে আমাদের সেই টার্মিনাল, এইটা হচ্ছে আমাদের এই টার্মিনাল। তো এইখানে আমরা ভোল্টেজ পাবো, যেখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে ভাই ভিটি, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ। আর এইখানে যে আমরা লোডটা লাগাবো সেই লোডটা হচ্ছে এই যে আমরা সেই লোডটা লাগালাম। তো লোডের ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে আমরা বলতে পারি আইএল। যেহেতু এটা সিরিজ সার্কিট, তাহলে আর্মেচারের কারেন্টটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আইএ দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আইএ, এই আইএলও যা আমাদের এখানে আইএও তাই। অনেকে মনে করতে পারে ভাই এই যে পাওয়ার ফ্যাক্টরগুলোর কথা বলতেছেন, এই পাওয়ার ফ্যাক্টর মনে হয় এই জায়গার। না, এই পাওয়ার ফ্যাক্টর কিন্তু এই জায়গার না। আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে বা অ্যানালাইসিস করব এই জন্যই ধরে নিলাম
যে আমাদের যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে এই জায়গার পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ মেশিনের ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। আর এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা পাবো সেটাকে বলবো এক্সটার্নাল পাওয়ার ফ্যাক্টর। যেহেতু বলেই দিছি আমরা অ্যানালাইসিস করবো ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর নিয়ে, সুতরাং অ্যাঙ্গেল হবে আমাদের এই যে ভোল্টেজটা ইএফ এবং আমাদের কি ইএ, এদের মধ্যকার অ্যাঙ্গেলের কোসাইন মানটাই হবে ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। তো আমি আবারও বলি ভাই, এইখানে যে পাওয়ার ফ্যাক্টর পাবো সেটাকে বলবো এক্সটার্নাল পাওয়ার ফ্যাক্টর, আর এইখানে যে পাওয়ার ফ্যাক্টরটা আমরা পাবো সেই পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা বলতে পারবো হচ্ছে ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। এই জন্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড বললেও আমরা এখন এরপরে যা সামনে পাওয়ার ফ্যাক্টর লোড টোড বলবো সব ধরে নেব সব কোন লোড, ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড। তো ফার্স্টে আমরা যে লোডটা অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। কিন্তু ভাই এই পাওয়ার ফ্যাক্টর কোন পাওয়ার ফ্যাক্টর? ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর নিব, তো এদের মধ্যকার যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল বিটুইন, বারবার বলতেছি ভাই এই যে ইএফ এটা কিন্তু কার? ফিল্ডের ইনডিউসড ভোল্টেজ না, কিন্তু এটা আর্মেচারের ইনডিউসড ভোল্টেজ। জাস্ট রিপ্রেজেন্টেশন করা হয়েছে ইএফ দ্বারা, ইএফ অ্যান্ড হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট। এবং এই আমরা জানি যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সুতরাং এদের মধ্যকার অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি ভাই? 0 ডিগ্রি, কারণ cos 0 ডিগ্রি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান দাঁড়াবে তখন কত? 1। দ্যাট মিন্স পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। তো এগুলো আমাদের কথাবার্তার বিষয় না, আমাদের কথাবার্তার বিষয় হচ্ছে যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোডের জন্য অ্যাঙ্গেল হবে আর্মেচার উৎপন্ন ভোল্টেজ এবং আর্মেচার কারেন্ট, এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। কথা হচ্ছে যে এদের মধ্যকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি দ্বারা কি মিন করে, আর এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দ্বারা কি মিন করে? এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দ্বারা মিন করে যেই মুহূর্তে, যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড, কারা কারা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আছে? তারা হচ্ছে এই আর্মেচার ইনডিউস ভোল্টেজ এবং আর্মেচারের ভিতরে প্রবাহিত কারেন্ট। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দ্বারা মিন করে এবং এই অ্যাঙ্গেল 0 ডিগ্রি দ্বারা মিন করে যেই মুহূর্তে এই আর্মেচারে ইনডিউসড ভোল্টেজ ম্যাক্সিমাম, ঠিক সেই মুহূর্তে আমাদের এই আর্মেচারে যে কারেন্ট সেটা হবে কি? ম্যাক্সিমাম। আমি আবারও বলি ভাই, যেই মুহূর্তে এই ভোল্টেজের মানটা হবে ম্যাক্সিমাম, ঠিক ওই মুহূর্তে আর্মেচার কারেন্টটা হবে কি? ম্যাক্সিমাম। যদি এটা হয় তাহলে বুঝতে হবে তারা কেমন, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, বা ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা হচ্ছে কথাবার্তা। তো আমরা এইখানে চিন্তা করি যে ভাই এই জায়গায়, তো এটা হচ্ছে আমার এ প্রাইম কয়েল, আর এইখানে যেহেতু ফিল্ডের কারেন্টটা ছিল এভাবে বেরোচ্ছিল এবং কারেন্ট এভাবে ঢুকতেছিল, তো ফ্লাক্সটা এভাবে প্রবাহিত হচ্ছিল, একইভাবে নিচ দিক দিয়েও ফ্লাক্সটা এভাবে প্রবাহিত হচ্ছিল। বুঝতে পারলাম? এবং আমরা জানি এই পজিশানে যখন এন পোল আছে, এই পজিশানে যখন এন এস পোল আছে, আমরা গতকালকে দেখতেছিলাম যে এইখানে ইনডিউসড ভোল্টেজের মানটা কেমন হবে? ম্যাক্সিমাম। এইখানে ইনডিউসড ভোল্টেজের মানটা হবে কেমন? ম্যাক্সিমাম। তাহলে যেই মুহূর্তে ভোল্টেজটা ম্যাক্সিমাম, সেই একই মুহূর্তে কারেন্টটাও কী হবে? ম্যাক্সিমাম। তাহলেই আমরা বলতে পারবো ভাই ইন্টারনাল ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। বুঝতে পারা গেছে? এটাই। তো আমরা এইটাকে আমরা আমাদের সেই আলফা ইকুয়াল টু বলতেছিলাম 0 ডিগ্রি। আর আমরা যদি এর ফ্লাক্স ডিরেকশানগুলো দেখাই, এই যে ফ্লাক্সটা আমরা পাবো, এই যে ফ্লাক্সের ডিরেকশান, এই ফ্লাক্সের ডিরেকশান হচ্ছে কার? এটা হচ্ছে ফাই এফ, অর্থাৎ ফিল্ড ফ্লাক্সের ডিরেকশান। আর আমাদের যে এটা হচ্ছে ফিল্ড ফ্লাক্সের ডিরেকশান, অর্থাৎ এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টের জন্য এই কারেন্টের জন্য ফিল্ডটা হচ্ছে ফ্লাক্সগুলো এইদিকে প্রবাহিত, অর্থাৎ ফ্লাক্সের ডিরেকশান এইদিকে। আর এই কয়েলে যে কারেন্টটা ফ্লো হবে, গতকালকে আমরা ডিরেকশন দেখাইছিলাম, এইখান থেকে এইভাবে কারেন্ট বেরোচ্ছে আর এইভাবে কারেন্ট ঢুকতেছে। তো এইভাবে যদি কারেন্ট প্রবাহিত হয়, আমাদের যে স্টেটর কয়েল, অর্থাৎ আমাদের যে আর্মেচার কয়েল, সেই কয়েলে যে কারেন্ট যদি এভাবে ফ্লো হয়, তাহলে তার ডিরেকশান হবে কোন দিকে ভাই? এই দিকে। তাহলে এই যে ফ্লাক্সের ডিরেকশান, ওইটাকে আমরা বলবো ফাই এ, অর্থাৎ আর্মেচার ফ্লাক্স। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এইখানে যে ফিল্ডের যে ফ্লাক্সটা দেখানো হয়েছে, সেইটার লেংথ একটু কী দেখানো হয়েছে? বেশ বড় সড়ো দেখানো হয়েছে।
আর আমাদের যে আর্মেচার ফ্লাক্স তার যে লেংথটা সেটা কিন্তু একটু কী দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে। এটা স্বাভাবিক বিষয়, কারণ যেহেতু ফিল্ড ফ্লাক্স থেকেই তো কার উৎপত্তি, আমাদের আর্মেচার ফ্লাক্সের উৎপত্তি, সুতরাং আর্মেচার ফ্লাক্সের পরিমাণটা বা আর্মেচার ফ্লাক্সের যে লেংথ আমরা কম দেখাবো, মানটা আমরা কম দেখাবো। তো আমরা এই অবস্থায় যদি আমরা এর ফেজর ডায়াগ্রামটা ড্র করি তাহলে কেমন হবে ভাই? এটা হচ্ছে আমাদের সেই ফিল্ড ফ্লাক্স, এটা হচ্ছে আমাদের ফিল্ড ফ্লাক্সের ডিরেকশন। এবং গতকালকে আমরা প্রুভ করছিলাম এই আর্মেচার ফ্লাক্সের ফিল্ড ফ্লাক্স এবং আমাদের যে ইনডিউসড ভোল্টেজ, ফিল্ডের আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ, আমাদের যে আর্মেচার উৎপন্ন ভোল্টেজ সেটা যে ইএফ, সেটা কত ডিগ্রি ল্যাগ করে? 90 ডিগ্রি ল্যাগ করে। এই বেসিক ডায়াগ্রামটা আমরা গতকালকে শিখছিলাম, এই নিয়ে কথাবার্তা বলার কিছু নাই। তো আমরা দেখো ভাই, কথা হচ্ছে ভাই এটা কেমন পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড। তার মানে ইএফ এর ডিরেকশন, ইএফ আর আইএ এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। অর্থাৎ ইএফ আর আইএ এরা সেম ফেজে অবস্থান করবে। তাহলে ইএফ যেদিকে, আমরা আইএও দেখাবো কোন দিকে? একেবারে সেম দিকে, আইএ, তাই কি না? এবং আইএর কারণে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে সেটা কোন দিকে ভাই? এই সেই আমাদের ফাই এ। এবং মজার বিষয় দেখো, আমরা যে ফাই এ সেটা কোন দিকে দেখাইছি? এই দিকেই আমরা দেখাইছি। বুঝতে পারা গেছে কেন দেখাইছি ফাইটা এই দিকে? কারণ ভাই এই ইএফ এর সাথে আইএ এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য এরা কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করতেছে। ইএফ হচ্ছে এই পর্যন্ত আর আই হচ্ছে আমার এই পর্যন্ত। আর আমরা জানি আইএ যেদিকে, আবার ফাইও কি সেই একই দিকে। তার আমরা কি দেখতে পেলাম ভাই? এই ফাই এ আর ফাই এফ এরা কেমন ডিগ্রি অবস্থান করছে? এরা পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। দেখো ভাই এখানে তাই দেখাইছি, এই ফাই এফ আর এই ফাই এ এরা কত ডিগ্রি অবস্থান করতেছে? একেবারে পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। এখন কথা হচ্ছে এখানে কয়টা ফ্লাক্স তৈরি হচ্ছে? দুটো ফ্লাক্স তৈরি হচ্ছে, একটা হচ্ছে আর্মেচার ফ্লাক্স, একটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স। অর্থাৎ এই যে ডিসি কারেন্ট প্রবাহিতর কারণে এই যে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, আর আর্মেচারে কারেন্ট ফ্লো হওয়ার কারণে এই ফাই এ ক্রিয়েট হচ্ছে। তো কথা হচ্ছে রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা আমার কী হবে? অবশ্যই ভেক্টর সাম। ভেক্টর সাম কীভাবে করতে হবে? এই ফাই এফ এর এইখান থেকে লাস্ট থেকে আমি কোন দিকে যাব? এই ফাই এর দিকে যাব। তাহলে আমি ফাই এর দিকে গেলাম, আর এই ফাই এর টপ থেকে আমি কার দিকে যাব? ফাই এফ এর দিকে যাব। তাহলে এদিকে গেলে এরকম হবে। তাহলে তারা কোথায় মিলিত হবে? এখানে মিলিত হবে। তাহলে ভেক্টর দুইটার স্টার্টিং এই যে, এন্ডিং কোথায় পেলাম? এই যে। তাহলে আমরা এই দুটো যোগ করে দিই, তাহলে এখানে যেটা পাবো সেই ফ্লাক্সটাকে আমরা বলবো ফাই আর, অর্থাৎ রেজাল্ট্যান্ট ফ্লাক্স। এবং এই ফ্লাক্সটাকে আমরা বলতে পারবো ভাই রেজাল্ট্যান্ট ফ্লাক্স। এখন কথা হচ্ছে ভাই এখানে আর্মেচার রিঅ্যাকশন কই পাইলাম? এখানে আমরা আর্মেচার রিঅ্যাকশন বলতে কি বুঝতেছি? কথা হচ্ছে এই সিনক্রোনাস মেশিনে ফ্লাক্স ইনিশিয়ালি ছিল কয়টা? একটা। সেটা হচ্ছে কোনটা ভাই? আমাদের এই ফিল্ড ফ্লাক্স। এবং পরবর্তীতে নতুন একটা ফ্লাক্স ক্রিয়েট হয় কার কারণে? এই আর্মেচারে কয়েলে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে, সেটা হচ্ছে ফাই এ। তাহলে এই ফাই এ দেখো ভাই, এই ফাই এফ মানে ফিল্ড ফ্লাক্সের উপর একটা প্রভাব ফেলতেছে। অর্থাৎ ফাই এফ এর লেন্থ ছিল এই বরাবর, যদি এই ফাই এ না থাকতো, আমার যদি এই ফাই এ না থাকতো তাহলে মোট ফ্লাক্স কোনটুকু হইতো? এই ফাই এফটাই কি হইতো? আমার টোটাল ফ্লাক্স হইতো। কিন্তু এই ফাই এ থাকার কারণে এই ফাই এ এর উপর একটা প্রভাব ফেলতেছে, যে কারণে রেজাল্ট্যান্ট ফ্লাক্স আর এইটুকু নাই। রেজাল্ট্যান্ট ফ্লাক্স হয়ে গেছে কোনটুকু? এইটুকু হয়ে গেছে আমার সেই রেজাল্ট্যান্ট ফ্লাক্স। বুঝতে পারা গেছে তো? এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় আমার এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সের যে মানটা, এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সের মানটা এর থেকে বেশি নাকি এর থেকে কম? মূল ফ্লাক্স ছিল কোনটা? আমার এই ফাই এফ ফিল্ড ফ্লাক্সটা আমার মূল ফ্লাক্স। তো পরবর্তীতে ফাই এর কারণে এই ফাই এফ আর এই ফাই এ মিলে হলো আমার সেই এই যে রেজাল্ট্যান্ট ফ্লাক্স। এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সের মানটা প্রথমে ছিল ফাই এফ এবং পরে ক্রিয়েট হলো ফাই এ। এই দুটোর থেকে এই ফাই আর বড় নাকি ছোট? অবশ্যই বড়, অবশ্যই বড়। এই ফাই আরের মানটা এই ফাই এফ এবং ফাই এ এই দুজনের থেকেই বড়। তার মানে বলতে পারি ভাই ফ্লাক্সের মান শুরুতে ছিল ফাই এফ, এর থেকে কী হয়েছে? বাড়ছে। তাহলে যদি ফ্লাক্সের মান বাড়ে, সেই নেচারটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন নেচার। সেই নেচারটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন নেচার। সবসময় আর্মেচার রিঅ্যাকশনের কারণে ফ্লাক্স কমবে এইটা আসলে ঠিক না। সবসময় আর্মেচার রিঅ্যাকশনের কারণে ফ্লাক্স কমবে না, কমতেও পারে, আবার কি বাড়তেও পারে। এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাক্সের মানটা কী হয়েছে? অনেক
বেড়ে গেছে, আগে ছিল ফাই এফ, তার তুলনায় বেড়ে হলো কি আমার সেই ফাই আর। তো এই নেচারটাকে আমরা বলবো ম্যাগনেটাইজেশন নেচার। তাহলে এই নেচারটাকে আমরা বলবো হচ্ছে ভাই ম্যাগনেটাইজেশন নেচার। আচ্ছা, কিন্তু কথা আছে, শুধু ম্যাগনেটাইজেশন না। কেন ম্যাগনেটাইজেশন না? কারণ ফাই এফ আর এই ফাই এ এরা দুজন ইনফেজে নাই। ভালো করে বুঝতে হবে, এখানে যে ফাই এ ফিল্ড ফ্লাক্স আর এই যে আর্মেচার ফ্লাক্স, এরা কি ইনফেজ আছে? কখনোই ইনফেজে নাই। এরা কত ডিগ্রি অ্যাপার্টে আছে? একে অপর চেয়ে 90 ডিগ্রি অ্যাপার্টে আছে। তো এরকম যদি একটা অপরকে এরা এই যেরকম ফাই এফ আর ফাই এ এরা একে অপরকে ইন্টারাক্ট করতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা অবস্থায় এরা একে অপরকে ইন্টারাক্ট করতেছে। এই জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে ক্রস ম্যাগনেটাইজেশন নেচার। এইটার নাম হয়ে যাবে ভাই ক্রস ম্যাগনেটাইজেশন নেচার। ক্রস ম্যাগনেটাইজেশন নেচার, বুঝতে পারা গেছে? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা জেনারেটর পড়তেছিলাম। আমরা যেহেতু জেনারেটর পড়তেছি, আমরা মোটামুটি সবই আলোচনা করে ফেলছি। তাহলে মোটরটা আমরা একটু মোটরের আর্মেচার রিঅ্যাকশনটা পড়ে ফেলি। তাহলে আমাদের আর পরবর্তীতে আলাদাভাবে আর মোটরের এইটা ড্র করা লাগবে না বা এইটা কম্পেয়ার করা লাগবে না। হ্যাঁ, আমরা এটা করে ফেলি মোটরের। তো আমরা যদি মোটরের আর্মেচার রিঅ্যাকশন দেখি, জেনারেটর আর মোটরের আমরা একটা বেসিক ডিফারেন্স বলতে পারি। জেনারেটর কারেন্ট আমাদেরকে সাপ্লাই দেয়, আর যদি মোটর হিসেবে সে মানে মোটর হিসেবে যদি রিয়্যাক্ট করে বা অ্যাক্ট করে, সেক্ষেত্রে আমাকে বাইরে থেকে সাপ্লাই দিতে হয় বা সাপ্লাই করতে হয় কারেন্ট। তো এইখানে আমরা একটু আগে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাইছিলাম সিনক্রোনাস মেশিনের। এখানে আর্মেচার উৎপন্ন ভোল্টেজ হচ্ছিল, সে কারেন্ট বাইরে সাপ্লাই দিচ্ছিল। কেন সাপ্লাই দিচ্ছিল? কারণ ওটা কি কোন নেচারে ছিল? এটা জেনারেশনের নেচারে ছিল। তখন এই মেশিনটা জেনারেটরের মতো নেচার করতেছিল বা বিহেভ করতেছিল। কিন্তু যদি এই মেশিনটাকে আমরা মোটর হিসেবে রিয়্যাক্ট করাতে চাই, তাহলে আমার এখানে দিতে হবে সাপ্লাই, বাইরে থেকে কারেন্ট সে ঢুকবে। বুঝতে পারা গেছে? তো তার মানে সিনক্রোনাস মেশিন যখন জেনারেটর হিসেবে কাজ করবে, সে কারেন্ট বাইরে বের করে দিবে। আর যদি মোটর হয়, তাহলে কারেন্ট আমাকে ভেতরে ঢুকাইতে হবে। তো তার মানে আমরা বলতে পারি যে জেনারেটর হয় যদি, তাহলে কারেন্ট যদি এদিকে ফ্লো করে, মোটর হলে কারেন্ট ঠিক তার কোন দিকে ফ্লো করাইতে হবে? উল্টা দিকে ফ্লো করাইতে হবে। এটা হচ্ছে যদি জেনারেটর হয়, তাহলে কারেন্ট মোটরের বেলায় তার কারেন্ট ডিরেকশন হবে হচ্ছে উল্টা। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে ভাই এই যে আর্মেচার কারেন্ট আছে, এটা কোন নেচারে? সে যখন জেনারেটরের মতো বিহেভ করতেছে, তখন আগে দেখাচ্ছি কোন বরাবর? আমরা এই বরাবর। তো এইখানে একটু কনফিউশন লাগতে পারে যে ভাই যেহেতু এটা যদি হয় জেনারেটরের আইয়ে আর এটা যদি হয় মোটরের আইয়ে, এরা কেমনভাবে অবস্থান করতেছে? একটা এদিক, একটা কোন দিক? এই দিক। তাহলে এখানে সবাই মনে করে ভাই আমরা যদি জেনারেটর আইয়ে হয় এদিকে, তাহলে মোটর আইয়ে দেখাবো কোন দিকে? আমরা ঠিক তার উল্টা দিকে। যদি সেটা মোটরের আইয়ে হয়, তাহলে জেনারেটর আইয়ে দেখাইছে এই বরাবর, মোটর আইয়ে হলে আমি এই বরাবর দেখাই দেবো। চরম একটা ভুল ভাই, এইভাবে এটা কিন্তু করা যাবে না। এরা ডিরেকশান উল্টা হচ্ছে, কিন্তু ফেজ উল্টা হচ্ছে না ভাই। একটা এদিকে ফ্লো হচ্ছে একবার, আরেকবার এদিকে। তার মানে এই না যে তাদের ফেজ উল্টা হচ্ছে। আমি আবার বলি, জেনারেটর যদি আইয়ে দেখায় এইদিকে, অনেকে মনে করে ভাই মোটর তো উল্টা দিকে আইয়ে ফ্লো করে, তো তার মানে জেনারেটর আইয়ে দিকে, তাহলে মোটর আইয়ে কোন দিকে যাবো? ঠিক তার উল্টা দিকে। উল্টা দিক দেখালে মানে কি হচ্ছে? উল্টা দিক দেখানোর মানে হচ্ছে তারা অপোজিট ফেজে অবস্থান করতেছে। কিন্তু এর মানে তো এই না যে এরা অপোজিট ফেজে অবস্থান করতেছে। এই জন্য খুবই একটা চরম ভুল যে ভাই এই আইএটাকে উল্টা দিকে দেখানো মোটরের ক্ষেত্রে আমরা কখনোই করব না। আমরা আইএটাকে এই দিকেই দেখাবো। তো কথা হচ্ছে তাহলে ভাই আমাদের জেনারেটরের পার্থক্য, জেনারেটরের মোটরের পার্থক্যটা কই পাচ্ছি আমরা? জেনারেটরের মোটরের পার্থক্য ক্রিয়েট হয়ে যাবে ফ্লাক্সের ডিরেকশানে পার্থক্য হয়ে যাবে। বুঝতে পারা গেছে? কোন ডিরেকশানে পার্থক্য হয়ে যাবে? ফ্লাক্সের ডিরেকশানে পার্থক্য হবে। কীভাবে ফ্লাক্সের ডিরেকশানে পার্থক্য হবে? আমরা এইদিকে দেখি ভাই। তো যদি এই দিকে কারেন্ট ফ্লো করে, এইদিকে ঢোকে, আমরা তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? এবার উল্টা দিকে ফ্লো করবে। তার মানে এদিক থেকে বেরোবে, এদিক থেকে ঢুকবে। তো তার মানে এইবার মোটরের বেলায় এর চিহ্ন এখানে হয়ে যাবে ডট, এখানে হয়ে যাবে কি? ক্রস। যদি এখানে ডট এখানে ক্রস হয়, তাহলে আগে ছিল ফ্লাক্স এই দিকে, এখন ফ্লাক্স হবে কোন দিকে ভাই? এই দিকে। কেন ভাই? এই যে উল্টা দেখো, ফ্লাক্স কোন দিকে? এই যে দিকে। তাহলে ফ্লাক্স কোন দিকে? নিচের দিকে। তাহলে ফাইয়েটাকে আমরা দেখাবো এই বরাবর। এত কিছু দরকার নেই ভাই। আমরা জেনারেটরের কারেন্ট, আর্মেচার কারেন্ট আর মোটরের আর্মেচার কারেন্ট একই দিকে দেখাবো, শুধু অপোজিট ডিরেকশানে দেখাবো ফ্লাক্সটাকে। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা একই সাথে মোটরের যে আর্মেচার রিঅ্যাকশানটা সেটা একটু আমরা অ্যানালাইসিস করি। সব ধরনের যে কোনো মেশিন, সিনক্রোনাস যে ধরনের মেশিন হোক না কেন, জেনারেটর বা মোটর, আমাদের এই বরাবর থাকবে হচ্ছে কি? ফাই এফ, অর্থাৎ ফিল্ড ফ্লাক্স। এই বরাবর থাকবে কি আমাদের সেই আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ অথবা আর্মেচারে সাপ্লাইড ভোল্টেজ। আচ্ছা, তো
তো হ্যাঁ আর্মেচারের ভোল্টেজ, এটা আর্মেচারের ভোল্টেজ। আর আমরা জানি যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড, তার মানে আমাদের যে ভোল্টেজ আর কারেন্ট এদের মধ্যে অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা ভোল্টেজ আর এই যে আমাদের কারেন্ট, এটাকে আমরা একই দিকে দেখাই, সেটা হচ্ছে IA। যদি জেনারেটর হইতো তাহলে IA যেই দিকে ফ্লাক্সও কি ঠিক সেই দিকে, কিন্তু মোটরের বেলায় ভাই উল্টা। তার মানে এই বরাবর আমি আর কি দেখাতে পারবো না, ফাই এ দেখাইতে পারবো না। যেহেতু মোটর ফাই এ দেখাইছে এই বরাবর, জেনারেটরের বেলায়, মোটরের বেলায় ঠিক তার এই বরাবর দেখাইছি, ঠিক তার উল্টা বরাবর দেখাবো। তাহলে এইটা হবে আমাদের সেই যে ফাই এ আর্মেচার রিঅ্যাকশন। এটা হচ্ছে আর্মেচার উৎপন্ন ভোল্টেজ, তাহলে সরি ফ্লাক্স। তাহলে এই ফাই এফ আর এই ফাই এ এরা একে অপরকে কত ডিগ্রিতে অবস্থান করতেছে ভাই? 90 ডিগ্রি অবস্থান করে একে অপরকে কী করবে? ইন্টারাক্ট করবে, এবং ইন্টারাক্ট করার পরে রেজাল্ট্যান্ট যে ফ্লাক্স সেটা উৎপন্ন হবে আমাদের এই ফাই আর। এখনও বলতে পারি ভাই এই যে ফাই আর এর মান পূর্বের ফাই এফ এবং নতুন উৎপন্ন হওয়া ফাই এ, এই দুইজনের থেকেই কার মান বড় ভাই? এই ফাই আর এর মান বড়। তাহলে যেহেতু ফাই আর এর মান বড়, ফ্লাক্স আগের থেকে বাড়ছে। ফ্লাক্স বাড়া মানে ওই নেচারটা কী বলা হবে ভাই? ম্যাগনেটাইজিং নেচার। ওই নেচারটাকে বলা হবে কি? ম্যাগনেটাইজিং। আর ম্যাগনেটাইজেশন না বলে এখানে ম্যাগনেটাইজিং বলি, টাইজিং। আচ্ছা, ম্যাগনেটাইজিং নেচার। তাহলে এটাও কি নেচার? ম্যাগনেটাইজিং নেচার। তো এটাকে আমরা কোন ম্যাগনেটাইজিং বলবো ভাই? এটাকে ম্যাগনেটাইজিংটাকে বলবো একইভাবে, যেহেতু 90 ডিগ্রি অ্যাপার্টে অবস্থান করতেছে, শুধু ম্যাগনেটাইজিং বললে হবে না, 90 ডিগ্রিতে অবস্থান করার কারণে আমাকে বলতে হবে কি? ক্রস ম্যাগনেটাইজিং নেচার। তার মানে এটাও তাই, এটাও কোন বিহেভ করতেছে? ক্রস ম্যাগনেটাইজিং নেচার। ওকে, আচ্ছা, আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডের দেখলাম, যদি সে জেনারেটর হয় তাও ক্রস ম্যাগনেটাইজিং নেচার শো করবে। আবার যদি সে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে যদি মেশিনটা মোটরের মতো বিহেভ করে, তারপরও সে ক্রস ম্যাগনেটাইজিং নেচার শো করবে আর্মেচার রিঅ্যাকশনের জন্য। তো আমাদের সেকেন্ডে ছিল হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লোড। তো আমরা এইটা বাদ দিয়ে আপাতত আমরা তাহলে আমরা যে জিরো পাওয়ার ফ্যাক্টর যে ল্যাগিংটা আছে, এক্ষেত্রে যেহেতু বুঝতে পারতেছিলাম যে ল্যাগিং, আর এখানে পাওয়ার ফ্যাক্টরের মান কত? 0। তো পাওয়ার ফ্যাক্টর যদি মানটা 0 হয়, তাহলে বাই কস থিটা ইকুয়াল টু হবে 0। এখানে বুঝতেই পারতেছি থিটার মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার মানে এই যে ইএফ অর্থাৎ আর্মেচার ইনডিউস ভোল্টেজ, বারবার বলতেছি এটা ফিল্ড ওয়াইন্ডিং ভোল্টেজ না, কিন্তু এটা আর্মেচার ইনডিউস ভোল্টেজ এবং আর্মেচারের কারেন্ট, এদের মধ্যকার অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি কিনা জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আমরা পেতে চাই, তাহলে হবে 90 ডিগ্রি। আবারও বলতেছি ভাই, এই পাওয়ার ফ্যাক্টর কোন পাওয়ার ফ্যাক্টর? এই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ এবং ইন্টারনালি সাপ্লাইড কারেন্ট, এদের মধ্যকার অ্যাঙ্গেলের কোসাইন হবে সেই পাওয়ার ফ্যাক্টর। তাহলে বুঝতে পারলাম যে ভাই ইএফ এবং আইএ এদের মধ্যকার অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। খুব ভালো কথা। কিন্তু ভাই এই ল্যাগিং ওয়ার্ড দ্বারা আমরা কী বুঝি? এই ল্যাগিং দ্বারা আমরা কী বুঝি? এই ল্যাগিং দ্বারা বুঝি এরকম না যে ভোল্টেজ 0 থেকে শুরু হবে, কারেন্ট 90 ডিগ্রি পরে শুরু হবে, এরকম না। কিন্তু এখানে ল্যাগিং দ্বারা অ্যাকচুয়ালি যেটা বোঝায়, ল্যাগিং দ্বারা বোঝায় যে যেই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম হবে, আবার বলি ভাই, যেই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম হবে তার 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অর্থাৎ 90 ডিগ্রি পর গিয়ে কারেন্ট হবে ম্যাক্সিমাম। অর্থাৎ এই যে আইএ এরপরে কী হবে? ম্যাক্সিমাম হবে। আগেরবার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ছিল, যেই ইনস্ট্যান্টে এই ইনডিউস ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছিল, এই কারেন্টটাও কী হচ্ছিল? ম্যাক্সিমাম হচ্ছিল। কিন্তু এবার যেহেতু ল্যাগিং লোড এবং জিরো পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ জিরো পাওয়ার ফ্যাক্টর মানে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। অর্থাৎ আর্মেচারে ইনডিউসড ভোল্টেজ যখন ম্যাক্সিমাম হবে বা যেই মুহূর্তে ম্যাক্সিমাম হবে তার 90 ডিগ্রি পর গিয়ে আইএ কী হবে? ম্যাক্সিমাম হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি আফটার 90 ডিগ্রি, আফটার কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি পর গিয়ে আইএ কী হবে? ম্যাক্সিমাম হবে। এটা বুঝতে পারি। তো আমরা যদি এইখানে এই জিনিসগুলো শো করাইতে চাই, তাহলে কীভাবে শো করাবো সেটা আমরা একটু দেখে নিই। যদি ওই জিনিসগুলো আমরা এখানে শো করাতে চাই, এখানে ছিল এন পোল, এখানে ছিল ডট, এখানে ছিল কী ভাই? আমাদের ক্রস। আচ্ছা, তো এইখানে
যখন এইখানে পোলটা ক্রিয়েট হচ্ছিল এন পোল আর এইখানে যখন ক্রিয়েট হচ্ছিল এস পোল, তখন ফ্লাক্সগুলো এভাবে প্রবাহিত হচ্ছিল, আমরা দেখলাম এভাবে প্রবাহিত হচ্ছিল এবং ফ্লাক্সগুলো এভাবে প্রবাহিত হচ্ছিল। এবং যখন এইখানে এন পোল, আমরা গতকাল খুব ভালো করে বলছি, বারবার বলছি ভাই, যখন এইখানে এন পোল তখন এই কয়েলে অর্থাৎ এই যে এ প্রাইম, এই কয়েলে ইনডিউসড ভোল্টেজের পরিমাণ হবে ম্যাক্সিমাম। তার মানে আমরা একটা অবস্থা কিন্তু অলরেডি দেখাই ফেলছি যে ভাই এন পোল যখন এইখানে, এস পোল যখন এইখানে, তখন এই যে এ প্রাইম কয়েল, এই কয়েলে কী হবে? ম্যাক্সিমাম হবে। যেহেতু জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, অর্থাৎ যেই মুহূর্তে ইনডিউসড ভোল্টেজ ম্যাক্সিমাম, তাহলে কি ঠিক ওই মুহূর্তে কি আর্মেচার কারেন্ট ম্যাক্সিমাম? না, কিন্তু ওই মুহূর্তে কিন্তু আর্মেচার কারেন্ট ম্যাক্সিমাম না। তার কত ডিগ্রি পরে ম্যাক্সিমাম হবে? এইটা যখন ম্যাক্সিমাম, তার 90 ডিগ্রি পর গিয়ে কী হবে? ম্যাক্সিমাম হবে। তার মানে এখানে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল, আমরা জানি ভাই এটা কয় পোল মেশিন? 2 পোল মেশিন। কীভাবে 2 পোল মেশিন? কারণ এখানে দেখতে পাচ্ছি একটাই পোল, আমার যে রোটর পোল, রোটর পোল যেটা ফিল্ডের পোল, সেটা কয়টা পোল আছে? 2টা পোল। তো 2টা পোলের জন্য আমাদের যে ইলেকট্রিক্যালের অ্যাঙ্গেলগুলো, আর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সমান। তো আমরা 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল না বলে আমরা এই জাস্ট অনলি ফর দিস মেশিন, we can say that 90 degree electrical equal to 90 degree mechanical আমরা বলতে পারি। কিন্তু এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল না। যদি পোল সংখ্যা 2 এর বেশি হয়ে যায়, তখন কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সমান হবে না। যেহেতু আমরা 2 পোল মেশিন ড্র করছি, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল সমান। সুতরাং 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল মানে 90 ডিগ্রি মেকানিক্যাল। তো আমরা জানি রোটর এই বরাবর ঘুরতেছে, তাহলে রোটর প্রথমে ছিল এই পজিশনে, আমরা ধরেন এটা হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেল, অর্থাৎ এইখানে আলফা ইকুয়াল কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলফা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে রোটর প্রথমে ছিল এই বরাবর যখন রোটর ছিল, তখন ভোল্টেজ ম্যাক্সিমাম। কোন কয়েলের ভোল্টেজ ম্যাক্সিমাম? এই যে এ প্রাইম, এই কয়েলের ভোল্টেজ কী হয়েছে? ম্যাক্সিমাম। এবং রোটর 90 ডিগ্রি যখন ঘুরবে, এখান থেকে ঘুরতে রোটর যখন এই যে 90 ডিগ্রি আসলো, তখন ভাই কারেন্ট হবে কি? ম্যাক্সিমাম। কোন কয়েলের কারেন্ট ম্যাক্সিমাম? তখন হবে এই কয়েলের কারেন্ট ম্যাক্সিমাম। তার মানে যেই মুহূর্তে যখন ওটা এই পজিশনে ছিল, ওই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম, এবং সেই মুহূর্ত থেকে 90 ডিগ্রি পথ চলার পরে তখন কারেন্ট কী হচ্ছে ভাই? ম্যাক্সিমাম। এই কারণে এটাকে বলতেছে ভাই জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, অর্থাৎ তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় আছে কারেন্টটা। এবং 90 ডিগ্রি ল্যাগ কী মিন করে? 90 ডিগ্রি ল্যাগ মিন করে যেই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম, এই মুহূর্তে ভোল্টেজ ম্যাক্সিমাম, তো তার 90 ডিগ্রি পর গিয়ে কারেন্ট কী হবে? এই কয়েলের ম্যাক্সিমাম হবে। তো এই মুহূর্তে এটা হচ্ছে ভোল্টেজ ম্যাক্সিমাম, এটাকে আমরা বলতে পারি, এই মুহূর্তে যেহেতু আছে এটাকে আমরা বলতে পারি ইএফ ম্যাক্স। এই মুহূর্তে কিন্তু কারেন্ট ম্যাক্সিমাম না, এই মুহূর্তে কি ম্যাক্সিমাম? ভোল্টেজ ম্যাক্সিমাম। তো আমরা কত ডিগ্রি রোটেশন করাবো? 90 ডিগ্রি রোটেশন করাবো। লাগবে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলগুলো সব কোন অ্যাঙ্গেল? ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু ভাই আমরা এই যে ঘোরাচ্ছি, এই যে ঘুরতেছে, এগুলো সব কোন অ্যাঙ্গেল? ইলেকট্রিক্যাল নাকি মেকানিক্যাল? যেহেতু অ্যাঙ্গেলগুলো যদি ঘুরতেছে, এই অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি, যে অ্যাঙ্গেলগুলো সরাসরি ভিজিবল অর্থাৎ অবজারভেবল, সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় মেকানিক্যাল অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলগুলো 0 ডিগ্রি দেখতেছি, 90 ডিগ্রি, তাহলে যে ঘুরতেছে এই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে মেকানিক্যাল অ্যাঙ্গেল। এবং আমরা জানলাম কয় পোলের মেশিন? 2 পোলের মেশিন। তাহলে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল যা, মেকানিক্যাল অ্যাঙ্গেলও কি তাই। সুতরাং 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল দরকার, আর আমরা যদি এখানে 90 ডিগ্রি মেকানিক্যাল ঘোরাই, 2 পোল মেশিনের জন্য একই কথা। আচ্ছা, তো 90 ডিগ্রি রোটেশন করাবো। 90 ডিগ্রি রোটেশন করার পরে দেখি কী অবস্থা। তাহলে এরপরে পরের অবস্থাটা দেখাচ্ছি কত ডিগ্রি রোটেশন? আফটার আমরা দেখাচ্ছি 90 ডিগ্রি রোটেশন। তাই আমরা 90 ডিগ্রি রোটেশন দেখাই, তখন ফিগারটা কেমন হবে? আচ্ছা, তো যেহেতু রোটরটা এদিক ঘুরতেছিল, অ্যান্টি ক্লক ঘুরতেছিল, কত ডিগ্রি ঘোরাবো ভাই? আমরা 90 ডিগ্রি ঘোরাবো। তো যদি এই রোটরটাকে জাস্ট 90 ডিগ্রি ঘোরায় দেই, তাহলে এই এন পোল কোথায় চলে আসবে ভাই? এই এন পোল তখন আর এখানে থাকবে না, এই এন পোল চলে আসবে এই জায়গায়,
এ চলে যাবে এই জায়গায়, এই এস পোল এই জায়গায়, এ চলে যাবে এইখানে। অর্থাৎ এই যে রোটার ছিল জাস্ট কত ডিগ্রি ঘুরে দিলাম, এই যে 90 ডিগ্রি। তাহলে এন পোল চলে আসলো এই জায়গায়, দেখো ভাই এখানে এন পোল চলে আসছে। এবং এইটা কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি। তাহলে এটা চলে আসবে এই জায়গায়, আর এন পোল চলে যাবে এই জায়গায়, আর এইটা চলে যাবে এই জায়গায়। অর্থাৎ এস পোল এইখানে, এস পোল এইখানে, আর এইটা 90 ডিগ্রি ঘোরানোর পর এটা সেখানে চলে যাবে। তার মানে এই ডটগুলো চলে যাবে এই জায়গায়। তো আফটার 90 ডিগ্রি রোটেশন করার পরে আমরা মেশিনের এই একটা পজিশন আমরা পাবো। তো যেহেতু এটা 90 ডিগ্রি রোটেশন করার, এটা 90 ডিগ্রি রোটেশন করার পরের অবস্থা, তো এই অবস্থায় ভাই এই কয়েলের কারেন্টটা হবে কি? এই যে এ প্রাইম, এই কয়েলের কারেন্টটা হবে আমার ম্যাক্সিমাম। আমরা বলছি ভাই যখন ইএফ ম্যাক্সিমাম, এই পজিশনে যখন এন পোল ছিল তখন ইএফ কি? এই কয়েলে ইনডিউসড ভোল্টেজটা কী এসে? ম্যাক্সিমাম। এবং যেহেতু জিরো পারফেক্টের ল্যাগিং লোড, তাহলে রোটারটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘোরাই, 90 ডিগ্রি ঘোরানোর পরে গিয়ে এই কয়েলের কারেন্টটা হবে কি? ম্যাক্সিমাম। এখন কিছু প্রশ্ন দাঁড়ায় যাচ্ছে, সেই প্রশ্নগুলো কীরকম? যে ভাই আপনি শুধু এই কয়েলের কারেন্ট নিয়ে চিন্তা করতেছেন, কিন্তু আপনি এই যে বি প্রাইম কয়েল আছে বা সিসি প্রাইম কয়েল আছে, এইগুলোর কারেন্ট নিয়ে আপনি একবারও কথাবার্তা বলেন নাই। তার মানে কি এই বি প্রাইম বা সিসি প্রাইম এই কয়েলের কারেন্টগুলো কি আর্মেচার রিঅ্যাকশনে কোনো ভূমিকা পালন করবে না? অবশ্যই পালন করবে। কিন্তু কথা হচ্ছে ভাই, যেই কয়েলের কারেন্ট ম্যাক্সিমাম সেই কয়েলই তার রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডিরেকশন নির্ধারণ করে। আমি আবার ক্লিয়ার করি ভাই, এই কয়েলে ম্যাক্সিমাম কারেন্ট, এই জন্য বড় ডট, এখানে কি বড় ক্রস, বড় ডট বড় ক্রস, আর এখানে কি ছোট ডট ছোট ক্রস, ছোট ডট ছোট ক্রস। তাহলে এই যে কয়েলের এই কারেন্ট যখন ম্যাক্সিমাম, আমরা জানি একসাথে 3টা ফেজের কারেন্ট কখনই কি থাকতে পারে না? ম্যাক্সিমামে থাকতে পারে না। তো এই কয়েলের কারেন্ট যখন ম্যাক্সিমাম, এই কয়েলের কারেন্ট তখন কি না? এই বি প্রাইম বলো বা সিসি প্রাইম বলো, এদের কারেন্টটা কি ম্যাক্সিমাম না? তাহলে আমরা সেই কয়েলের কারেন্টই বিবেচনা করব যেই কয়েলের কারেন্ট ম্যাক্সিমাম। কেন? কারণ ম্যাক্সিমাম কারেন্ট নির্ধারণ করে রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডিরেকশন বা আর্মেচার রিঅ্যাকশন নির্ধারণ করে দেয়। তো আমরা এইগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবো না, কারণ এইগুলো কারেন্ট ম্যাক্সিমাম না। এই কয়েলের কারেন্ট ম্যাক্সিমাম, মানে বড় ডট বড় ক্রস, এদের কারেন্টটা ম্যাক্সিমাম। অর্থাৎ এই পজিশনটা হচ্ছে ভাই, এই পজিশনে হচ্ছে আমাদের আইএ ম্যাক্স। তার মানে যেই মুহূর্তে ইএফ ম্যাক্স, সেই মুহূর্তে কিন্তু আমার আইএ ম্যাক্স না, তার 90 ডিগ্রি পরে এই অবস্থায় গিয়ে আইএটা কেমন অবস্থায় আছে? ম্যাক্সিমাম অবস্থায় আছে। তো আফটার 90 ডিগ্রি রোটেশন, মানে এই অবস্থানে গিয়ে তখন আমাদের ফিল্ডের ফ্লাক্সের ডিরেকশন কেমন হবে, আমাদের আর্মেচারের যে ফ্লাক্সটা প্রডিউস হবে সেটা কেমন হবে সেটা একটু দেখা যাক। তো এটা আমরা যদি আর্মেচার ফ্লাক্সটা কাউন্ট করি তাহলে কেমন হবে? আর্মেচারের এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, বের হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে এর ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে? থাম্ব রুল অনুযায়ী বের হচ্ছে আবার ঢুকতেছে, তার মানে ফ্লাক্সের ডিরেকশন হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে এইটা হবে আমাদের সেই আর্মেচার ফ্লাক্স। আমরা আগেই বলছি ভাই, আর্মেচার ফ্লাক্সের লেন্থটাকে আমরা ছোটো দেখাবো, একটু ছোটো দেখানো ট্রাই করব। আর বাকি আছে ফিল্ডের ফ্লাক্স। ফিল্ডের কারেন্টগুলো কোনটা? ফিল্ডের এই যে ডটেড কারেন্টগুলো, এইগুলো হচ্ছে ফিল্ডের কারেন্ট। তাহলে ফিল্ডের কারেন্ট হচ্ছে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে, আবার এভাবে ঢুকতেছে, তার মানে এভাবে বেরোচ্ছে এভাবে ঢুকতেছে, তাহলে বেরোচ্ছে এভাবে ঢুকতেছে, তাহলে ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হবে? থাম্ব নির্দেশ করবে কোন দিকে? সে নিচের দিকে। তো এইটা সিলেক্ট করবে হচ্ছে আমার এই যে এখান থেকে, এটা হচ্ছে আমার কার ডিরেকশন, এটা হচ্ছে আমাদের সেই ফাই এফ এর ডিরেকশন। তার মানে ভাই আমরা বুঝতেই পারলাম এখানে কি ঘটনা ঘটতেছে। ফাই এ আর ফাই এফ এরা কি একেবারে অপোজিট ডিরেকশানে, বুঝতেই পারতেছি। এ তার মানে ফাই এফ ছিল এইটুকু, ফাই এফ হচ্ছে এইটুকু, এই যে এইটুকু 5, আর আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের সেই ফাই এ। আমরা যদি ফেজর ডায়াগ্রাম ড্র করা ট্রাই করি, তাহলে ফেজর যদি আঁকি সেক্ষেত্রে কেমন হবে ভাই? সেক্ষেত্রে আমরা জানি এই বরাবর হবে কি আমাদের এই ফাই এফ, অর্থাৎ ফিল্ডের ফ্লাক্সের ডিরেকশন। এই বরাবর থাকবে আমাদের সেই আর্মেচার ইনডিউসড ভোল্টেজ। যেহেতু এই আর্মেচার ইনডিউসড ভোল্টেজ আর এই আর্মেচার কারেন্ট আমাদের এই জিরো পারফেক্ট ল্যাগিংয়ের বেলায় কত ডিগ্রিতে অবস্থান করবে? 90 ডিগ্রি ল্যাগে অবস্থান করবে। অর্থাৎ আমাদের যে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগে অবস্থান করবে। আমরা জানি ল্যাগ খুঁজতে গেলে ল্যাগিং অ্যাঙ্গেলগুলো কোন দিকে? ক্লকওয়াইজ। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তার মানে আই হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ, অর্থাৎ ইএফ থেকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ল্যাগে অবস্থান করবে আমাদের এই আইএ।
অবস্থান করব হচ্ছে আমাদের এই অবস্থান করব হচ্ছে এই IA। ওকে, তো এই যে অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি, অর্থাৎ EF থেকে IA 90 ডিগ্রি ল্যাগে অবস্থান করতেছে, বুঝতে পারলাম। এবং আমরা জানি ভাই I এর ডিরেকশন যেদিকে, আবার এই যে ফাই এ তার ডিরেকশানে কি একই দিকে। দেখো ভাই এতক্ষণ ধরে এই যে থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল যে আমরা ডিসকাশন করতেছিলাম তাই দিয়ে আর আমাদের যে ফেজরের রিপ্রেজেন্টেশন সেইটা কিন্তু বেশ ম্যাচ করছে, বা পুরোপুরি ম্যাচ। কেন ম্যাচ? কারণ ভাই আমরা দেখতে পাচ্ছিলাম যে ফাই এফ যেদিকে আমাদের ফাই এ কি ঠিক তার এই বরাবর ফাই এ ঠিক তার অপোজিট বরাবর কে ফাই এফ। তাহলে দেখো ভাই এই বরাবর ফাই এফ ঠিক তার অপোজিট বরাবর কে সেই ফাই এ। আমরা যদি ভেক্টরিক্যাল সাম করি, ভেক্টরিক্যাল সাম করার উপায় তো আমরা জানি, দুইভাবে যোগ করা যেতে পারে। হয়তো বা সবাইকে একটা পয়েন্ট, তার একটা প্রসেস, সেটা হচ্ছে যে একটা ভেক্টরের শেষ আর একটা ভেক্টরের শুরু। তাহলে এই যে ফাই এ, এই ফাই এটাকে এখান থেকে শুরু করতে পারি, এই সেই ফাই এ। তাহলে এখানে গেল কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্স কোন দিকে ভাই? এই সেই ফাই আর। কথা হচ্ছে ভাই এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফ্লাক্স, এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে আমার রেজাল্টেন্ট ফ্লাক্স। তাহলে আমার যে রেজাল্টেন্ট ফ্লাক্স দেখতে পাচ্ছি, আগে ছিল ফ্লাক্স ফাই এফ কোনটুক ছিল? আগে ছিল ফাই এফ এত বড় ছিল, অনেক বড়, অর্থাৎ এতটুক ছিল কি এই যে এতটুক, এই দৈর্ঘ্যটা ছিল কি পুরো ফাই এফের মান। তাহলে শুরুতে ফাই এফের মান অনেক বড় ছিল, কিন্তু যখনই এই ফাই এ প্রডিউস হওয়া শুরু করলো তখন কি একে কী করতেছে? অপোজ করতেছে না? একে কী করতেছে? অপোজ করতেছে, যে কারণে আমার রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা কমে হলো কতটুকু? এইটুক হলো, সেটার মান কত? সেই ফাই আর। কথা হচ্ছে রেজাল্টেন্ট ফ্লাক্স আগের যে ফ্লাক্সটা ছিল তার থেকে, ফিল্ড ফ্লাক্স যেটা ছিল তার থেকে ছোট না বেশি, বা কম নাকি বেশি? আগে ছিল ফিল্ড ফ্লাক্স, এটা ছিল অনেক বড়, তার থেকে ছোট হলো কি সেই ফাই আর। যেহেতু ফ্লাক্স কমে গেছে সেহেতু এই নেচারটাকে বলবো আমরা ডিম্যাগনেটাইজিং নেচার। কী বলবো এটাকে আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা ভাই ডিম্যাগনেটাইজিং নেচার। আচ্ছা, তো আমরা এটা জেনারেটরের ডিম্যাগনেটাইজিং নেচার দেখলাম, একইভাবে আমরা মোটরেরটা দেখে ফেলবো যে মোটর আসলে কীভাবে কী হচ্ছে। তাহলে আমরা যদি এটা মোটরের দিক দেখাতে চাই তো সেটা আমরা এখানে দেখাই। মোটরটা দেখা গেলে একইভাবে ভাই ফাই এফ থাকবে হচ্ছে এই বরাবর, আর এই বরাবর থাকবে হচ্ছে কি আমাদের সেই ইএফ, অর্থাৎ আর্মেচার ইনডিউসড ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ। সুতরাং ইএফ যেখানে থাকবে তার থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকবে হচ্ছে আমাদের কে সেই যে আইএ, এই যে সেই 90 ডিগ্রি ল্যাগে। তো নর্মালি আইএ যেদিকে হয় আমাদের যে আর্মেচার ফ্লাক্স সেই দিকেই হয়, কিন্তু আর্মেচার আর জেনারেটর মানে এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে জেনারেটর। তাহলে মোটর আর জেনারেটরের বেলায় জানি যে আমরা আলোচনা করছি, তো আমরা যদি আর্মেচার কারেন্টটাকে মোটরের এই দিকে দেখাই তাহলে ফ্লাক্সটাকে দেখাবো তার অপোজিট দিকে। তাহলে এই বরাবর হচ্ছে কি ফাই এ। তো এইটুক হচ্ছে ফাই এ, এইটুক হচ্ছে আমাদের কি এই যে এইটুক হচ্ছে ফাই এ, এইটুক হচ্ছে ফাই এ, আর এই পুরোটা হচ্ছে কি ফাই এফ। তাহলে এই ফাই এফ যেদিকে পুরোটা, আবার ফাই এ কি একই দিকে না? তাহলে ভেক্টর যোগ করলে এইটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে যে এক্সট্রা আনলাম, এই যে এইটা আনলাম, এইটাকে বলবো হচ্ছে আমরা আমাদের সেই ফাই এ। এই যে এক্সট্রা ধরে এইটুক ধরে আমরা এই জায়গায় আনলাম। তাহলে আগে ছিল এইটুক এতখানিক, পরে এক্সট্রা আনার ফলে মোট ফ্লাক্স হয়ে গেল এতটুকু। তাহলে এই যে পুরোটা এই যেখান থেকে যে এইটুকু, এই যে এই পুরোটাকে আমরা বলতে পারি ভাই ফাই আর, অর্থাৎ রেজাল্টেন্ট ফ্লাক্স। তাহলে আগে ছিল ফাই এফ এই পর্যন্ত, ফাই এ যোগ হলো, তো আমরা রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা বেড়ে হলো কোন পর্যন্ত? এই ফাই আর পর্যন্ত। যেহেতু রেজাল্টেন্ট ফ্লাক্সের মানটা বাড়ছে, এটাকে বলবো আমরা ভাই ম্যাগনেটাইজিং নেচার। এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাগনেটাইজিং নেচার। তার মানে যদি জেনারেটরের বেলায় ডিম্যাগনেটাইজিং হয় তো মোটরের বেলায় হবে ম্যাগনেটাইজিং। উল্টা কথা বলতে পারি, যদি জেনারেটরের বেলায় হয় ম্যাগনেটাইজিং, মোটরের বেলায় হবে ডিম্যাগনেটাইজিং। কিন্তু এটা ক্রসের বেলায় কিন্তু প্রযোজ্য না। ক্রস ম্যাগনেটাইজিং হলে এপাশেও ক্রস ম্যাগনেটাইজিং হবে, এপাশে ক্রস ডিম্যাগনেটাইজিং হলে এপাশেও কি ক্রস ডিম্যাগনেটাইজিং হবে, যেমন টার্গেটটা ছিল।